সেদিন বিশেষ অ্যাকশন যে খবর তোমরা শুনতে যাচ্ছ ভয়ানক ভৌতিক ঘটনা, আর যে ছোটো তোমাদের সত্যিকারের ভৌতিক ছবি, কিন্তু এরকম একটা পর্যায়ে হয়েছিল আত্মা। তোমাদেরকে একটা সত্যি কথা বলে রাখি, এসব ছবি তোমরা যারা দেখছো সেগুলো সত্যিকারের ছবি পাওয়ার ছবি। আজকের ঘটনা শুনতে হচ্ছে সেটা হচ্ছে ভৌতিক জাতের ঘটনা, মিষ্টি জাতের ভৌতিক ঘটনা। তোমরা দেরি না করে শুনতে থাকো আমার সঙ্গে সত্যিকারের ভূতের ঘটনা, যা শুনলে তোমাদের কাজ শিউরে উঠবে, ভয় পেতে তোমরা বাধ্য হবে। আর একটা কথা তোমাদেরকে আমি বারবার বলে রাখছি, এই ভূত পিশাচ হয়, কর্ম পিশাচি অ্যাকচুয়ালি হয়, এগুলো খেলার চলে নিও না প্লিজ। তো বাচ্চারা তুমি গল্পটা থেকে দূরে থাকো, আর বড়রা তোমরা কানে হেডফোনটা গুঁজে দাও। আর শীতের রাতে লেপের তলায় হাড়ি জামা টেনে ভৌতিক জগতে। বাঁকুড়া জেলার একটি প্রত্যন্ত গ্রামে কর্মসূত্রে এসেছে কলকাতা শহরে তরুণ যুবক সবুজ সেন। সবুজ মানুষ হিসাবে অত্যন্ত ভালো, সেখানকার প্রতিটা স্থানীয় মানুষ তাকে বড় আপন করে নিয়েছে। গ্রাম প্রধান অরবিন্দ ঘোষালের মৃত্যুর পর সকলে শ্মশান যাত্রী হয়ে কালু ডোমের মুখ থেকে শুনল এক অদ্ভুত ভয়ানক ঘটনার কথা। কি সেই ঘটনা তা জানতে হলে আপনাদের মন দিয়ে শুনতে হবে আমাদের আজকের এই বিশেষ নিবেদন। লেখক সুরজিৎ ঘোষের কলমে গ্রাম বাংলার ভয়ের গল্প, বাঁকুড়ার পোড়ো বাংলো। তাহলে আর বেশি দেরি না করে শুরু হতে চলেছে আমাদের আজকের এই বিশেষ নিবেদন। রতনদা একটা চা দাও, সকাল থেকে মাথাটা কেমন যেন ধরে গেছে। আর সালাম মাথা ধরবে নাই বাকে। বাপরে বাপ, কাজের চাপ, তোমাকে আর কি বলবো। সারা সপ্তাহ একেবারে প্রাণপণ খেটে গেলেও কোনো ফায়দা নেই। মাসের শেষে বেতন সেই একই রকমের হয়ে গেল। বেশ খানিকটা তিরিক্কি মেজাজের সাথেই বিরক্ত মেশানো গলায় কথাগুলো বলতে বলতেই রতনদার চায়ের দোকানের সামনে রাখা ফাঁকা বেঞ্চের মধ্যে পায়ের ওপর পা তুলে বসল সবুজ সেন। দাদাবাবুর মেজাজটা আজ বড্ড বিগড়ে আছে দেখে খানিকটা মুখ টিপে মুচকি হাসল রতন। তারপর সে একটা মাটির ভাঁড়ে চা ঢেলে সেই উষ্ণ ধুমায়িত চায়ের ভাঁড় বাড়িয়ে দিল নিজের মনেই গজগজ করতে থাকা সবুজের দিকে। সবুজ সেন, সত্যি মানুষটার মনটাও যেন তার নামের মতনই সবুজ। এত ভালো মানুষ রতনদের গ্রামে কেউ আগে কখনো হয়তো দেখেনি। সবুজ সেন কলকাতা শহর থেকে মাত্র কয়েক মাস হলো বাঁকুড়া জেলায় এসেছে কর্মসূত্রে। বাঁকুড়ার এই প্রত্যন্ত গ্রামে একটা বাড়ি ভাড়া নিয়ে রীতিমতো এখানকার স্থানীয় বাসিন্দা হয়ে উঠেছে সে। সবুজকে দেখলে বোঝার বিন্দুমাত্র উপায় নেই যে মাত্র কিছু মাস আগেই এই গ্রামের কোনো মানুষের সাথে তার একেবারেই পরিচয় ছিল না। সে এতটাই মিশুকে স্বভাবের ছেলে যে কোনো কাউকেই
চট করে আপন করে নিতে পারে নিজের কথা বলা এবং ব্যবহারের জাদুতে। সবুজ বড় দিলদার মানুষ, গ্রামের সমস্ত মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়, আর্থিকভাবেও সাহায্য করে, আবার ফাঁকা সময়ে গাঁয়ের কিছু দরিদ্র দুস্থ ছেলে মেয়েদের বিনা পয়সায় শিক্ষাদান করে। তাই বর্তমানে এই প্রত্যন্ত গ্রামের একেবারে নয়নের মণি হয়ে উঠেছে বছর 28-এর তরুণ তরতাজা যুবক সবুজ সেন। সপ্তাহে কেবলমাত্র এই একটি দিন রবিবার অফিস ছুটি থাকার কারণে সে সারাটা দিন নিজের মতো করে কাটায়। তার মধ্যে একটি অন্যতম প্রধান কাজ হলো গ্রামের প্রধান সড়কের ধারে অবস্থিত এই রতনদার দোকানে এসে চা খাওয়া এবং স্থানীয় গ্রামের মানুষের সাথে একটু আড্ডা দেওয়া, গল্পগুজব করা। কি ব্যাপার রতনদা, আজ চায়ের দোকান এত ফাঁকা ফাঁকা কেন? সবুজের এই প্রশ্নে রতন তার কাঁধের গামছা দিয়ে কিছুটা কপালের ঘাম মুছল। শ্রাবণ মাসের ভরা বর্ষার সময় হলেও আজ অদ্ভুত রকমের একটা গুমোট ভাব যেন গ্রাস করে রয়েছে সমস্ত পরিবেশটাকে। তবে আকাশের বুকে যে পরিমাণ নিকষ কালো মেঘ তিলে তিলে জমতে আরম্ভ করছে তাতে খুব সহজেই বলা যায় যে ওবেলার দিকে নিঘাত বৃষ্টি নামবে। ঘাম মুছে রতন জবাবে বলল, কি জানি গো সবুজ দাদা বাবু, সেটা তো আমিও বুঝতে পারছি না। এতক্ষণে তো সকলেরই এসে পড়ার কথা, এখনো কেউ যে কেন এলো না কে জানে। রতনদার কথায় সবুজ আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার মুখের মধ্যেই আটকে গেল সেই কথা। তারা দুজনেই অবাক হয়ে দেখল গ্রামের রাস্তা ধরে পড়ি কি মড়ি করে ছুটতে ছুটতে আসছে ছোট্টু। ছোট্টু এই গ্রামেরই ছেলে, সেও নিত্যদিন এখানে আড্ডা দিতে আসে, কিন্তু আজ তারও অনেকটাই দেরি হলো আসতে। তবে ছোট্টুর চোখ মুখ এরকম লাগছে কেন? তাহলে কি কিছু ঘটেছে? আরে রতনদা, তুমি এখনো দোকান খুলে রেখেছো? ওইদিকে যে লোকে লোকারণ্য অবস্থা হয়ে গেল গো। ছোট্টুর কথা শুনে ভারী উত্তেজিত ভাবে সবটুকু চা গলার মধ্যে ঢেলে সবুজ বলল, এই এই ছোট্টু, কি হয়েছে রে? তোর চোখ মুখ এরকম লাগছে কেন? আর কিসের কথাই বা তুই বলছিস? লোকে লোকারণ্য অবস্থা হয়ে গেল মানে? একটানা এতটা পথ ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসার কারণে ছোট্টু বেশ হাঁপিয়ে পড়েছিল। সে দুই হাত দিয়ে দুই হাঁটুর ওপর ভর করে খানিকটা শরীর ঝুঁকিয়ে দিল নিচের দিকে। তারপরে কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বড় বড় শ্বাস নিয়ে কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আরে বাবা, তুমি এখনো শোনোনি? তোমার এখনো শোনা হয়নি? আরে আমাদের গ্রামের প্রধান অর্থাৎ ওই অরবিন্দ বাবু মারা গিয়েছেন। সেই নিয়েই তো হুলস্থুল কাণ্ড বেঁধে গিয়েছে, একেবারে লোকে লোকারণ্য অবস্থা যাকে বলে। আজ দেখছো না চায়ের দোকানে এখনো এত বেলা হয়ে গেল অথচ কেউ আসেনি। আসবে কি করে? সকলেই তো প্রধান মশাইয়ের বাড়িতে গিয়েছে। ছোট্টুর মুখ থেকে এমন ভয়ঙ্কর একটা সংবাদ শুনে রতনদা এবং সবুজ ওরা দুজনেই পুরোপুরি বাকরুদ্ধ হয়ে পড়ল সাময়িকভাবে। সবুজের সাথে অরবিন্দ ঘোষাল মহাশয়ের ভারী ভাব ছিল। তিনি এই গ্রামের প্রধান হওয়া সত্ত্বেও মানুষটার মধ্যে সামান্যতম কোনো অহংকার ছিল না। তিনি যেমন সৎ ছিলেন তেমনই ছিলেন ভালো মনের একজন মানুষ। গোটা গ্রামের মানুষ তাকে বড়ই শ্রদ্ধা করত। এই তো মাত্র কিছুদিন আগেও ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল সবুজের। অরবিন্দ বাবুর সাথে শেষবারের মতো বলা কথাগুলোই তার এক এক করে মনে পড়ে যেতে লাগলো। হঠাৎ করেই সবুজের সম্বিত ফিরে এলো রতনদার উচ্চ কণ্ঠের আওয়াজে, এসব তুই কি বলছিস রে ছোট্টু? হ্যাঁ, ঠিক বলছিস তো? আরে ধুর, তুমি মাঝে মধ্যে এমন বোকা বোকা কথা বলো না। সত্যি রতনদা, তোমায় নিয়ে আর পারি না। বিপদের সময় তুমি এমন বোকা হয়ে যাও কি করে বলো দেখি? তোমার কি মনে হয় যে কারোর মৃত্যুর খবর কখনো মিথ্যে হতে পারে? আরে বাবা, আমি নিজে ওখান থেকে ঘুরে আসছি, নিজে। অরবিন্দ বাবুর বাড়িতে রীতিমতো কান্নাকাটি পড়ে গিয়েছে। হ্যাঁ, এই তাহলে তো এক্ষুনি একবার সেখানে যেতে হবে। আরে মানুষটা বড় ভালো ছিল। তা হ্যাঁ রে ছোট, কি করে ঘটলো এই ঘটনা? আসার পথে যেটুকু যা শুনলাম তাতে শেষ রাতের দিকে অরবিন্দ বাবু হার্ট ফেল করে মারা গিয়েছে।
তোমাদের খবর দেব বলেই তো এতটা পথ ওরকম ছুটতে ছুটতে এলাম। আমি জানতাম রবিবার হওয়ার কারণে সবুজদা আজ এখনো দোকানেই থাকবে, তাই তো সবুজদার ভাড়া বাড়িতে না গিয়ে সোজা এই চায়ের দোকানে এসে উপস্থিত হলাম। এরপর আর কি, ছোট্টুর কথা শুনে চায়ের দোকানদার রতন তড়িঘড়ি তার ছোট্ট দোকানপাটি বন্ধ করে দিল। সবুজ ততক্ষণে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে এখন সে আর বাড়ি যাবে না, একেবারে অরবিন্দবাবুর মৃতদেহখানি দেখে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করবে সৎকারের জন্য। অরবিন্দবাবুর সাথে তার বেশ কিছু ভালো স্মৃতির কথা মনে পড়ে যেতে লাগলো বারবার। ওরা তিনজনে মিলে এবার রওনা দিল গ্রাম প্রধানের বসত বাড়ির উদ্দেশ্যে। সেখানে ততক্ষণে লোকে ঠিক ঠিক করছে। কোনো রকমে মানুষজনের ভিড় ঠেলে সামনের খোলা সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে যেতেই সবুজ দেখল বাইরের দাওয়ার ওপর খাটিয়ায় শোয়ানো আছে অরবিন্দবাবুর প্রাণহীন নিথর সাদা কাপড় জড়ানো শরীরটা। দেখতে দেখতেই সারাটা দিন কেটে গেল শোক তাপের মধ্যে দিয়ে। সমস্ত আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, পরিচিত মানুষেরা এসে অন্তত অন্তিমবারের মতো দেখা করল অরবিন্দবাবুর সাথে। আর এই সমস্ত করতে করতেই বেশ কয়েক ঘন্টা কেটে গেল। সব যাত্রীরা যখন বৃদ্ধ অরবিন্দ ঘোষালের মৃতদেহের খাটিয়াখানা কাঁধে তুলল, তখন পড়ন্ত বেলা চলে গিয়ে এমনিতেই আকাশে বিপুল পরিমাণে মেঘের ঘন ঘটা থাকার কারণে আজ পরিবেশ জুড়ে সারা দিন ব্যাপী আলোর মাত্রা বড় বেশি কম। তার উপরে আবার এখন এই পড়ন্ত বেলার সময় সেই আলোর মাত্রা আরও কমে গিয়ে কেমন যেন একটা আবছা আলো অন্ধকারাচ্ছন্ন রহস্যময় পরিবেশে সৃষ্টি করেছে। শোঁ শোঁ শব্দে একটানা ঝোড়ো বাতাস বইতে লাগলো। পরিবেশের মধ্যে থেকে সমস্ত গুমোট ভাব কাটিয়ে দিয়ে পরিবেশ ঠান্ডা হতে আরম্ভ করেছে সেই শীতল বাতাসের সংস্পর্শে। সব যাত্রীর দলটির মধ্যে মানুষের সংখ্যা যে খুব একটা আহামরি বেশি কিছু ছিল তেমনটা কিন্তু একেবারেই নয়। এমনিতেই বর্ষার সময়, তার ওপর আবার এইরকম বৃষ্টি বাদলার দিন হওয়ার কারণে খুব একটা বেশি মানুষ সব যাত্রী হতে রাজি হলো না। অল্প সংখ্যক মানুষ বৃদ্ধ প্রধানের মৃতদেহ কাঁধে তুলে আসন্ন সন্ধ্যাকালে এগিয়ে চলল শ্মশানের উদ্দেশ্যে। আর তাদের পিছু পিছু পথ অনুসরণ করে এগোতে লাগলো সবুজ। সব যাত্রী দলটি হরিনাম সংকীর্তন গাইতে গাইতে ক্রমে সরু আলপথ ধরে জঙ্গলে ঘেরা শ্মশানের দিকে অগ্রসর হলো। আকাশে যা মেঘ করে এসেছে তাতে আর অল্প কিছুটা সময়ের মধ্যেই যে ঝমঝম করে বৃষ্টি নামবে তা বিলক্ষণ বুঝতে পারছি। বড্ড দেরি হয়ে গেল। আরও আগে মৃতদেহখানা শ্মশানে নিয়ে আসার ব্যবস্থা করলেই বেশি ভালো হতো। এমনিতে এখন বর্ষাকাল, পথঘাট মাটি সবকিছু ভিজে, জ্বালানি কাঠ জ্বলতেও সময় লাগবে অনেক। তাই জন্যই আরও আগে মরদেহটা সৎকারের উদ্দেশ্যে নিয়ে আসা প্রয়োজন ছিল। ইস, দেরি হয়ে গেল। নিজের মনেই বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে আনমনে রতনদা হাঁটছিল। আর তার ঠিক পাশেই জল জমা কাদামাটির রাস্তা দিয়ে যাচ্ছিল সবুজ। রতনদার বলা কথাগুলো তার কানে এসে ঠেকলে সে বুঝতে পারল কথাগুলোর মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে। চারপাশের প্রতি একবার দৃষ্টি বুলিয়ে নিল সে। ইতিমধ্যেই সন্ধ্যার গাঢ় নিকষ কালো অন্ধকার যেন চারদিক থেকে একটু একটু করে ঘিরে ধরছে ওদের। কোথাও বিন্দু মাত্র কোনো আলোর উৎস নেই। সামনের দিকে ঘোষাল পরিবারের 4 জন সদস্য বৃদ্ধের মৃতদেহ কাঁধে তুলে নিয়ে যাচ্ছে, আর অল্প সংখ্যক কিছু গাঁয়ের মানুষ হরিনাম সংকীর্তন গাইতে গাইতে তাদের পিছন পিছন যাচ্ছে। পরিবেশটা কেমন গা ছমছমে। একটা ঠান্ডা উত্তরের কনকনে হাওয়া বারবার উন্মাদের ন্যায় ঝাঁপিয়ে পড়ছে তাদের ওপর। সেই হাওয়া স্রোতে শরীরের যাবতীয় লোমকূশ খাড়া হয়ে উঠছে মুহূর্তের মধ্যে। সবুজের মনের ভিতর কেমন যেন একটা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ল তড়িৎ বেগে। ওরা যখন শ্মশানের মধ্যে এসে উপস্থিত হলো
তখন চারপাশ পুরোপুরিভাবে জমাট কালো অন্ধকারে চাপা পড়ে গেছে। আঁধারের পরিমাণ এতটাই বেশি যে মাত্র কয়েক হাত তফাতে দাঁড়িয়ে থাকা বস্তুটিও যেন দেখা যায় না অতি সহজে। এতক্ষণ পর্যন্ত বিষয়টা তাও ঠিক ছিল, কিন্তু এবার শুরু হলো বৃষ্টি। রতনদার আশঙ্কাই সঠিক বলে প্রমাণিত হলো। ঊর্ধ্ব গগন থেকে ছোট ছোট বৃষ্টির ফোঁটা নেমে এলো ধরা জলের পানে। শ্মশানের মধ্যে থাকা একটি পাকা বিশ্রাম ঘরের দিকে মরা নিয়ে সকলে দৌড়ে গেল। বিশ্রাম ঘরের মধ্যে পা রাখা মাত্রই ঝমঝম করে মুষলধারে আরম্ভ হলো বর্ষণ। তবে বিশ্রাম ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে কিরকম যেন একটা উৎকট বিশ্রী ভ্যাপসা গন্ধ নাকে এসে ঠেকল সবুজের। জমাট বাঁধা অন্ধকারে ডুবে থাকা বিশ্রাম ঘরের মধ্যে আটকে পড়ল একটি মৃতদেহের সাথে বেশ কয়েকটি জীবন্ত মানুষ। কিন্তু হঠাৎ করেই সবুজ এক প্রকার চিৎকার করে বলে উঠল, কে 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 ওখানে? হ্যাঁ, ওখানে কে বসে আছে? সবুজের কথা শুনে সকলে তাকালো সেই বিশ্রাম ঘরের একটি কোণের দিকে, আর তাকাতেই তাদের প্রত্যেকের বুক ছ্যাঁত করে উঠল। শ্মশানের মধ্যে সেই বিশ্রাম ঘরের অন্দর মহলে সন্ধ্যার অন্ধকারে বসে রয়েছে কোনো এক পুরুষ মানুষ। অন্ধকারের কারণে তার মুখমণ্ডল পরিষ্কারভাবে বোঝা না গেলেও দেহের বাইরের অংশের একটা খুব সূক্ষ্ম আউটলাইন বুঝি ফুটে উঠেছে, আর তাতেই বোঝা যাচ্ছে সেই ব্যক্তি বেশ নধরকান্তি চেহারার একজন মানুষ। সকলের মধ্যে একটা মৃদু গুঞ্জন উঠতেই অন্ধকারের বুক চেড়ে উঠে এলো বেশ কিছু শব্দ সমূহ। ভয় পাওয়ার কিছু নেই, আমি তো রয়েছি এখানে। কথাগুলো এতটাই গাম্ভীর্যপূর্ণ এবং কথাগুলোর মধ্যে এমন একটা ভাব ছিল যেন মনে হলো সেই ব্যক্তি এই সমগ্র শ্মশান ভূমির একমাত্র অধিপতি। তার গলার আওয়াজ সবুজের কাছে অপরিচিত ঠেকলেও অন্যান্য গ্রামের মানুষেরা এতক্ষণে যেন একটু হাঁফ ছেড়ে বাঁচল, কারণ তারা বুঝতে পেরেছে এই কণ্ঠস্বর আসলে কার। রতনদা সবুজের দুই হাত জড়িয়ে ধরতেই দেখল ভয়ে সবুজের হাতের তালু কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছে। রতন তাড়াতাড়ি বলে উঠল, আরে ও দাদা বাবু, তুমি একেবারেই ভয় পেও না। আরে এ তো আমাদের গ্রামের কালু ডোম গো। শ্মশানের সব মরাই তো ওই পোড়ায়, মরা পোড়ানোই তোর একমাত্র কাজ। তা হ্যাঁ গো কালুদা, তুমি এখানে এলে কখন? রতনের এই প্রশ্নের উত্তরে অন্ধকারের মধ্যে অশরীরীর মতো বিদ্যমান কালু ডোম পুনরায় বজ্রকঠিন স্বরে বলল, আরে গ্রামের প্রধান মশাই মারা গেছে, সেই খবর শুনেই তো আমি শ্মশানে এলাম নাকি। হ্যাঁ, তাছাড়া বেশিরভাগ সময়ই আমি শ্মশানের মধ্যেই কাটাই। কোনো দিন রাতে তো আর বাড়িও ফেরা হয় না। কখন যে নেশা করে অকাতরে ঘুমিয়ে পড়ি সেই হুঁশ জ্ঞানও থাকে না। পরের দিন সকালে সূর্যের আলো এসে চোখে পড়লে ঘুম ভাঙে। আজ অনেকক্ষণ ধরেই আমি এসে এখানে রয়েছি, কিন্তু এই তোমরা তো দেরি করলে কেন? অরবিন্দু তার দেহখানি আরো আগেই নিয়ে আসতে পারতে। দেখলে তো এই কেমন বৃষ্টি আরম্ভ হলো। এটা বর্ষাকালের সময়, সেই কথা একটু মাথায় রাখলে তো আর এরকমটা ঘটতো না নাকি? কি করবো বলো, কর্তা মশাইয়ের বাড়ির লোক কিছুতেই তাকে ছাড়ছিল না। বহু আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, পরিচিত মহলের মানুষেরা আসা যাওয়া করার কারণেই এতটা দেরি হয়ে গেল। তবে চিন্তা করো না, বৃষ্টি খানিকক্ষণের মধ্যে থেমে যাবে, তারপরেই না হয় সৎকারের ব্যবস্থা করা যাবে। কেমন? বিশ্রাম ঘরের অন্ধকারের মধ্যে মৃতদেহের কাছাকাছি দাঁড়িয়ে থাকা কোনো একজন মানুষ কথাগুলো বলতেই যেন ভীষণ রকমের রেগে গেল কালু ডোম। সে এবার নিজের গলার আওয়াজ আরো খানিকটা চড়িয়ে বলল, মূর্খের মতো কথা বলো না তো। এটা বর্ষাকালের মেঘ, এই বৃষ্টি এত সহজে চট করে থামবে না। মেঘ ভাঙা বর্ষণের কথা কখনো শুনেছো? হ্যাঁ, এখন ঠিক তাই হবে। কয়েক ঘন্টা অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর এখন কিছুই করার নেই। জীবনে তো আর কম মরা পোড়ালাম না, সারাটা জীবনই আমার কেটে গেল এই শ্মশানের বুকেই। তাই আমাকে একদমই শেখাতে এসো না
কোন মেঘে কিরকম বৃষ্টিপাত হয়। আবহাওয়ার সমস্ত নারী নক্ষত্র এই মিয়া অনায়াসেই বলে দিতে পারে। কালু ডোমের এরকম চড়া গলায় এ কথা শোনার পর সেই মানুষটি এবার চুপ হলো। এরপর সে মুখে টু শব্দটিও করল না। আসলে সকলেই কালু ডোমকে একটু ভয় পায়, খানিকটা যেন সমীহ করেই চলে। সে এক ভারী রহস্যময় ব্যক্তি। কি খায়, কখন কোথায় থাকে, কখন কোথায় যায়, এই সমস্ত ব্যাপারে সারা জীবন ধোঁয়াশাই থেকে গেল। কালু ডোম পুনরায় নিজে থেকেই বলল, বিশ্রাম ঘরের ডান দিকের কোণে একটা মশাল আছে, সেই মশালের মধ্যে আগুন জ্বালাও, আর এই ভূতের মতন এমন অন্ধকারে দাঁড়িয়ে থেকো না তো। কালু ডোমের আদেশ সঙ্গে সঙ্গে পালন করা হলো। বিশ্রাম ঘরের ডান দিকের অন্ধকার কোণে কিছুটা হাতড়ানো মাত্রই একটা মশাল ঠেকলো হাতে। ফস শব্দে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে সবুজ তাতে আগুন জ্বালাতেই এতক্ষণ ধরে কালো অন্ধকারের অতলে তলিয়ে যাওয়া বৃহৎ আকারের বড় হল ঘরটা একটু একটু করে আলোকিত হয়ে উঠল। সমস্ত ঘরের মধ্যে একটা সোনালি উজ্জ্বল আলোর আভা ছড়িয়ে পড়ল। আর তাতেই সবুজ এতক্ষণে দেখল কালু ডোমের সেই ভয় ধরানো বিভৎস রূপ। মাথা ভর্তি তার ঝাঁকড়া ঝাঁকড়া চুল, দু চোখ টকটকে গাঢ় জবা ফুলের মতো লাল, লম্বা টিকালো নাক, ঠোঁটের ওপর মোটা কালো বেল্লাই গোঁফ। নধরকান্তি চেহারা হলেও সেই চেহারার মধ্যে যে যথেষ্ট পরিমাণে শক্তি রয়েছে তা বিলক্ষণ বোঝা যায়। পরনে তার একখানি বহু প্রাচীন মলিন ছাই মাখা ধুতি, তার থেকে কিছুটা দূরে পড়ে আছে একটা আধপোড়া বাঁশ। বোঝা যায় এটি হলো তার অস্ত্র। এইটে দিয়েই সে মানুষ পোড়ানোর কাজ করে। পুনরায় আবার সবুজের শরীর জুড়ে একটা শিহরণের স্রোত খেলে গেল। এতদিন ধরে সে এই গ্রামের মধ্যে থাকলেও এই প্রথমবার বৃদ্ধ কালু ডোমের সাথে সাক্ষাৎ হলো তার। কালু ডোম শ্মশানের বাইরে খুব একটা কোথাও যায় না বলেই হয়তো আগে কখনো তার দেখা পায়নি সবুজ। তবে সব মিলিয়ে মানুষটার কেমন যেন একটা ভয়ানক চেহারা। এমন রাতের অন্ধকারে শ্মশান ভূমির মধ্যে দাঁড়িয়ে এই রকম মানুষ হঠাৎ করে দেখলে বুকটা ধড়াস করে লাফিয়ে ওঠা অস্বাভাবিক মোটেই কিছু নয়। কালু ডোম এতক্ষণে তার ধুতির মধ্যে গুজে রাখা ছোট্ট একখানি কলকে বের করে তার মধ্যে মশলা ভরে তাতে আগুন জ্বালিয়ে টান দিতে লাগলো। সমগ্র ঘরটা একটা ভ্যাপসা ধোঁয়ার গন্ধে ভর্তি হয়ে উঠল। সবুজ বুঝতে পারল এই বিশ্রাম ঘরের মধ্যে প্রথম পা রাখার পর এই গন্ধটাই সে পেয়েছিল, কিন্তু একেবারেই বুঝে উঠতে পারেনি গন্ধটা আসলে ঠিক কিসের। এতক্ষণে সে বুঝল গন্ধটা হলো তামাক সেবনের। বাপরে, বাইরে যা বৃষ্টি আরম্ভ হয়েছে, তাতে এই বৃষ্টি এত সহজে এখন থামবে বলে তো একেবারেই মনে হচ্ছে না। রতনদার কথায় সবুজ বাইরের দিকে তাকিয়ে দেখল অন্ধকারে ডুবে থাকা পরিবেশ পুরোপুরি ঝাপসা করে রীতিমতো মুষলধারে বর্ষণ আরম্ভ হয়েছে। প্রথমের দিকে অল্প বৃষ্টি হলেও এখন সেই বৃষ্টির মাত্রা বেড়েছে বেশ কয়েক গুণ। সবুজ বুঝতে পারল সত্যি এই কালু ডোমের অভিজ্ঞতা নেহাতি মন্দ নয়। সে যা বলছে তাই বাস্তবায়িত হতে চলেছে। সুতরাং তাদের এখন বেশ কয়েক ঘন্টা এই বিশ্রাম ঘরের মধ্যে মৃতদেহ সাথে নিয়ে আটকে থাকা ছাড়া আর কোনো কিচ্ছু করার নেই। বৃষ্টির সাথে সনসন করে বাতাস বইতে আরম্ভ করেছে। ঝড়ো বাতাসের দমকা বারবার কেঁপে উঠছে বিশাল ঘরের মধ্যে জ্বলতে থাকা একমাত্র আলোর উৎস ওই মশালের আলো। সেই কম্পমান আলোর সোনালি রেখা এসে আঁকিবুকি কেটেছে সমস্ত দেওয়াল জুড়ে। চারিপাশের প্রকৃতি কেমন যেন ভুতুড়ে গেছে। সবুজের মনে হলো তারা গোটা পৃথিবী থেকে বোধহয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এ অন্ধকার জগৎ বোধহয় ইহলোকের নয়। কালো ডোমের দিকে চোখ যেতেই সবুজ দেখল সেই বৃদ্ধ মানুষটি মহা সুখে
মহা আনন্দে তামাক সেবন করতে ব্যস্ত। মৃতদেহের খাটিয়ার মধ্যে থাকা রজনীগন্ধা ফুলের মিষ্টি গন্ধ, আবার অপরদিকে তামাকের ওই ভারী ঝাঁঝালো গন্ধ মিলেমিশে কেমন যেন একটা অদ্ভুত মিশ্র গন্ধের সৃষ্টি করেছে। সেই গন্ধ যেন নেশা ধরায়। সকলেই এবার গোল করে মৃতদেহকে ঘিরে বসে পড়ল। এখন তাদের কিচ্ছু করার নেই। যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ এইভাবেই বিশ্রাম ঘরের ভেতর বসে থাকতে হবে। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর গ্রামের একজন মানুষ বাইরের দিকে একটিবার দৃষ্টি নিক্ষেপ করে হতাশার সাথে বলল, ইতিমধ্যে অনেকটাই রাত হয়ে গেল গো, এখনো সৎকারের কোনো কিছুই তো করা গেল না। বাড়িতে মানুষজন এবার বড় চিন্তা করবে। গ্রামের ওই লোকটির এই কথা শোনার পর চায়ের দোকানদার রতন কিছুটা মুচকি হেসে বলল, বাড়ির লোকজন চিন্তা করবে নাকি এই শ্মশানে একটা মৃতদেহকে আগলে বসে থাকতে ভয় লাগছে তোমার? সত্যিটা বলতেই পারো তো বাবু? রতনের এই কথা শোনার পর হো হো করে হেসে উঠল কিছু মানুষজন। সেই মানুষটির মুখ বাংলার পাঁচের মতো হয়ে উঠল এমন রসিকতার জন্য। সে রতনের কথার জবাবে প্রতিবাদী সুরে বলে উঠল, এই মোটেই না, আমি মোটেও ভূতে ভয় পাই না। তাছাড়া ভূত বলে কিছু আছে নাকি যে ভয় পেতে হবে? পৃথিবীর বুকে যার কোনো অস্তিত্ব নেই তাকে ভয় পাওয়ার কোনো মানে হয় না। ওই সবই হলো কিছু দুর্বল হৃদয়ের মানুষের মনের ভ্রান্ত ধারণা। ভূত প্রেত অশরীরী এই জগতে আসলে কিছুই হয় না। সেই গ্রাম্য মানুষটির এই কথা শুনে কালু ডোমের মুখের মধ্যে কেমন যেন একটা বদল ঘটল। তার দুই চোখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ বদলে গেল। কলকেখানা নামিয়ে রেখে সে বেশ কিছুটা ধোঁয়া শূন্যের মাঝে ছেড়ে আবার আগের মতো সেই বজ্র কঠিন স্বরে বলে উঠল, তোমার এই কথা আমি একেবারেই মেনে নিতে পারলাম না। এত উন্নত বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও আমাদের এই বিশাল পৃথিবীর বুকে প্রতিনিয়ত এমন কিছু কিছু ঘটনা ঘটেই চলে, যা বড় বড় নামী প্রতিষ্ঠিত বিজ্ঞানীরাও কিন্তু সেই সকল ঘটনার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে পারে না। আসলে বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় অতিলৌকিকতা। বিজ্ঞানের আলো যেখানে গিয়ে পৌঁছতে পারে না সেখানেই ঘাপটি মেরে লুকিয়ে থাকে জমাট বাঁধা অন্ধকার। আর এই অন্ধকার সাধারণ মানুষের অচেনা অজানা সম্পূর্ণ ধারণারই বাইরে। তুমি যে এত জোর গলায় বললে ভূত প্রেত অশরীরী বলে নাকি এ জগতে কোনো কিছুই নেই, তা তোমার কথা কি আমি মেনে নেব নাকি? তোমার কথার নিশ্চয়তাই বাকি। কেবলমাত্র তাদের ওই খালি চোখেই দেখা যায় না বলে এটা কখনোই বলা উচিত নয় যে তারা নেই। কত শত সূক্ষ্ম সূক্ষ্ম জীবাণুও তো চোখে দেখা যায় না, কিন্তু তা বলে কি তুমি তাদের অস্তিত্ব অস্বীকার করতে পারো? সব থেকে বড় কথা হলো, আমাদের এই পৃথিবীতে শুভ শক্তি বা পজিটিভ এনার্জি বলে যদি কিছু থাকে তাহলে অতি অবশ্যই অশুভ শক্তি বা ওই নেগেটিভ এনার্জিও রয়েছে। হ্যাঁ, পজিটিভ এনার্জির মাত্রা 70% হলে হয়তো নেগেটিভ এনার্জির মাত্রা 30%, কিন্তু 30% হলেও তো আছে নাকি? না হলে তো গোটা বিষয়টাই ভারসাম্যহীন হয়ে যেত পুরোপুরি। কালু ডোমের মুখ থেকে এমন ধারা কথা শুনে পুরোপুরি অবাক হয়ে গেল সবুজ সেন। সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি বাঁকুড়ার প্রত্যন্ত এক গ্রামে শ্মশানের বুকে বসে এক বৃদ্ধ ডোমের মুখ থেকে এই রকম শিক্ষিত মানুষের মতো কথা শুনবে বলে। সে এবার বুঝতে পারল সত্যি কালু ডোম অনেক শিক্ষিত। হয়তো ছোটবেলায় ভালো মেধাবী ছাত্র ছিল সে, তাই জন্য তার এত জ্ঞান। কিন্তু ভাগ্যের দোষে কিংবা অদৃষ্টের ফেরে সারা জীবনই তাকে কাটিয়ে দিতে হয়েছে। শ্মশানের মরা পোড়ায় বলে কি হয়েছে, নিজের জ্ঞানটুকু তার মধ্যে ঠিকই রয়ে গেছে, প্রদীপের জল জলে উজ্জ্বল আলোর ন্যায়। সবুজ সেনের মনে কালু ডোমকে নিয়ে এতক্ষণ ধরে ভয়ের জন্ম হলেও এই প্রথমবার কেমন যেন শ্রদ্ধার ভাব জেগে উঠল। সত্যি মানুষটা যথার্থ বলেছে। কালু ডোমের এই কথা শুনে যে ব্যক্তি বীর দর্পের সাথে বলেছিল ভূত বলে কিছু নেই, সে কেমন যেন মুচড়ে পড়ল।
কালুডোম নিজে থেকেই আবার বলতে আরম্ভ করলো। আসলে স্থান কাল বিশেষে তারা প্রকট হয়, সবাই তাদের দেখতেও পায় না। কেবলমাত্র ওরা যাদের দেখা দিতে চায় শুধু তারাই দেখতে পায়। কালুদা, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার জীবনে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। তা না হলে তুমি কিছুতেই তো এই বিষয় সম্পর্কে এত কিছু বলতে পারতে না। বাইরে তো এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, বেশ কয়েক ঘন্টা আমাদের এভাবেই বসে থাকতে হবে। তুমি বরং এই সময়টায় একটা বেশ ভালো করে তোমার অভিজ্ঞতার গল্প শোনাও তো। হ্যাঁ, তাতে আমাদেরও খুব ভালোভাবে সময়টা কেটে যাবে, আর আমরা জানতেও পারবো যে তোমার জীবনে ঠিক কী ঘটনা ঘটেছিল, যার উপর ভিত্তি করে তুমি এই সমস্ত কথা বললে। কথাগুলো বলল চায়ের দোকানের রতনদা। সবুজের বুকটা আচমকা ধরাস করে লাফিয়ে উঠল। রতনদার কথা শুনে বৃদ্ধ কালুডোম এবার না চটে যায়, কিন্তু সে দেখল না, যেরকমটা সে ভেবেছিল সেই রকম কিচ্ছু ঘটল না। রতনের কথায় কালুডোম এবার বলল, বুঝলে হে রতন, আমার জীবনে নেহাত কম কিছু অভিজ্ঞতা ঘটেনি। কত অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতে এই শ্মশানের বুকে মৃতদেহ সৎকার করেছি, কতবার কত ঘটনার মুখোমুখি হয়েছি। আমি বরাবরই একটু সাহসী ডাকাবুকা গোছের মানুষ, তাই সে যাত্রায় যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে সে কবে মরে ভূত হয়ে যেত। জীবনে এক এক সময় এমন এমন হাড় হিম করা ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যে এই সমস্ত কথা যদি তোমাদের বলতে বসি তাহলে হয়তো রাত কাবার হয়ে ভোর হয়ে যাবে, তবুও আমার ঘটনার শেষ হবে না, বুঝলে? কালুডোমের এই কথা শুনে রতনদা কেমন যেন বালকের মতো আবদারের ভঙ্গিমায় বলল, আরে বেশ তো, তাহলে তুমি বরং তোমার সেই সমস্ত অভিজ্ঞতা থেকেই যে কোনো একটির কথা বলো না আমাদেরকে। এই ঘটনা আজ থেকে বহু বছর আগে। তখন আমার ওই অল্প বয়স, কাঁচা বয়স বলতে যা বোঝায় ঠিক তাই। আজ যাকে তোমরা শ্মশানে নিয়ে এসছো শেষ যাত্রার উদ্দেশ্যে, সেই অরবিন্দদার সাথে আমার বরাবরই সখ্যতা ছিল একটু বেশি। অরবিন্দদা বয়সে আমার থেকে বেশ খানিকটা বড় হলেও আমাদের মধ্যে কেমন যেন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল। অরবিন্দদাকে তো তোমরা জানোই, সে বরাবরই খুবই ভালো মানুষ। সেইবার বাঁকুড়ার তেলুয়া নামের একটি গ্রাম থেকে নেমন্তন্ন এসেছিল অরবিন্দদার। সেই গ্রামের এক বিশেষ বনেদি পরিবারে বিবাহর নেমন্তন্ন ছিল। অরবিন্দদা আমার কাছে এসে বলল, কালু, তোকেও আমার সঙ্গে যেতে হবে কিন্তু। প্রথম দিকে আমি কিছুটা আপত্তি করেছিলাম, তবে অরবিন্দদা এমনভাবে জোড়াজুড়ি করতে লাগলো যে শেষ পর্যন্ত আমাকে তার সাথে যেতে বাধ্যই হতে হলো। তখন আমাদের ওই স্বভাব অন্যরকমই ছিল। বিনা নিমন্ত্রণে কতবার কত জায়গায় ঢুকে পড়ে খেয়ে বেরিয়ে এসেছি, সেই সমস্ত কিছু তার মনেই নেই। আসলে ছোটবেলায় ওরকম একটু আধটু সবাই করে আর কি। আর এবারে তো স্বয়ং অরবিন্দদা আমায় তার সঙ্গে যেতে বলেছে, তাহলে আর না যাওয়ার তো কোনো কিছুই নেই। আমাদের গ্রাম থেকে তেলুয়া ছিল অনেক দূরের পথ। তখনকার দিনের সাথে এখনকার সময়ের বিস্তর ফারাক। সে যুগে যাতায়াতের একমাত্র ভরসা ছিল ওই গরুর গাড়ি কিংবা জুড়ি গাড়ি। অরবিন্দদা একখানি গরুর গাড়ি ঠিক করলো। বিবাহের ঠিক আগের দিন আমরা যাত্রা করলাম গরুর গাড়ি করে। সন্ধে নামার পূর্বেই বা বড় জোর ওই সন্ধে নামার মুখেই আমাদের তেলুয়া গ্রামে প্রবেশ করার কথা। কিন্তু তখন কি আর জানতাম যে আমাদের সমস্ত হিসাব নিকাশ ওলট পালট হয়ে যাবে। আমাদের ভাগ্যে ঠিক কি অপেক্ষা করছে। একটানা এতক্ষণ পর্যন্ত কথা বলে এবার কিছুটা থামলো কালুডোম। সে বিশ্রাম ঘরের মধ্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই তোমাদের কারোর কাছে কি বিড়ি আছে গো? আসলে আমার সঙ্গে যেটুকু তামাক ছিল সবটাই শেষ হয়ে গিয়েছে। এই যদি বিড়ি থাকে একটু দাও না।
কালুডোমের মুখের কথা শেষ না হতেই অত্যন্ত দ্রুততার সাথে সবুজ সেন প্যান্টের পকেটের ভেতর থেকে বের করে আনলো সিগারেটের প্যাকেট। তারপর এক মুহূর্ত সময় অযথা নষ্ট না করে সে সেটা বাড়িয়ে দিল তার দিকে। মুখে সৌজন্যমূলক মৃদু হাসির রেখা ফুটিয়ে সবুজ বলল, আপনি এটা নিতে পারেন, বিড়ি নয় সিগারেট, তবে আশা করছি আপনার মন্দ লাগবে না। কালুডোম একটিবার তাকালো সবুজের দিকে। ওর ব্যবহার ভারী ভালো লাগলো কালুডোমের। সবুজের হাত থেকে সিগারেটের প্যাকেটখানা নিয়ে একটা সিগারেট বের করে তার ঠোঁটের দুই ফাঁকে গুঁজে তাতে আগুন ধরালো সে। সবুজ এই জিনিসটা করলো কালুডোমের চোখে একটু ভালো স্থান অর্জন করার জন্য। সবুজ বুঝতে পেরেছে কালুডোম অনেক ধরনের ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। সুতরাং মাঝে মধ্যেই রবিবারের ফাঁকা সময় সে যদি এই শ্মশান চত্বরে এসে তার কাছে গল্প শোনানোর আবদার করে, তাহলে হয়তো কালুডোম তাকে সেই সমস্ত ঘটনার কথা বললেও বলতে পারে। সিগারেটে তৃপ্তির সাথে লম্বা টান দিয়ে গলগল করে বেশ অনেকটা ধোঁয়া শূন্যের মাঝে ছেড়ে কালুডোম পুনরায় আবার বলতে শুরু করলো কাহিনীর পরবর্তী অংশ। হ্যাঁ, তো যা বলছিলাম, আমরা সন্ধ্যার আগেই তেলুয়া গ্রামে পৌঁছেই যেতাম, কিন্তু ভাগ্যের ফেরে সেই গ্রামে আর পৌঁছানো হলো না। কথায় বলে না, মানুষ ভাবে একরকম আর হয় অন্যরকম। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হলো। বিকালের দিকে এমন ঝড় জল শুরু হলো যে আমাদের গরুর গাড়ি থামিয়ে লোকালয়ে আশ্রয় নিতে হলো। একটানা বেশ কয়েক ঘন্টা ধরে চলল প্রকৃতির তাণ্ডব, এবং সাথে সাথে তাল মিলিয়ে বৃষ্টি ও বজ্রপাত। ওরকম ঝড় জল বড়ই কম দেখা যায়। কয়েক ঘন্টা যাবৎ মাত্রাতিরিক্ত বৃষ্টি হওয়ার পর যখন বৃষ্টি থামল, তখন চারপাশ জুড়ে গাঢ় নিকষ কালো অন্ধকার নেমে এসেছে। চারপাশের পথ ঘাট, নিচু জমি পুরোপুরি জলে জলমগ্ন হয়ে উঠেছে। কালবৈশাখীর ঝড়ে তীব্র হাওয়া বেশ কিছুটা কমলেও সম্পূর্ণরূপে বাতাস থামেনি একেবারে। ঝোড়ো হাওয়ার দমকে মাঝে মধ্যেই মরমর করে দুলে উঠছে বড় বড় গাছের ডালপালা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপের ন্যায়। মাটি থেকে উপড়ে পড়া মৃত গাছ ও গাছের ডালপালার সমাধি। সমগ্র বিশ্ব জুড়ে যেন এক ভয়ানক দানব তাণ্ডব চলছিল নিজের মনের সুখে মহা আনন্দে। বৃষ্টির মাত্রা কমেছে দেখে আমি অরবিন্দদাকে বললাম, আর এখানে দাঁড়ানো ঠিক হবে না, এবার বরং আমরা গাড়িতে উঠে রওনা দিই। অরবিন্দদা আমার কথায় সায় দিয়ে গরুর গাড়ির চালককে সে মতোই নির্দেশ দিল। আমরা নিজেদের সঙ্গে থাকা যাবতীয় পোটলা পুটলি প্রভৃতি নিয়ে গরুর গাড়ির ছুঁইয়ের ভেতর উঠে বসলাম। আর উঠে বসা মাত্রই গরুর গাড়ির চালক পুনরায় গরুর পিঠে হালকা চাপড় মারতেই গাড়ি ধীরে ধীরে গড়াতে আরম্ভ করলো। সে এক অদ্ভুত দৃশ্যপট। বিখ্যাত সুদক্ষ শিল্পী নিপুণ তুলির টানে ঠিক যেমন অপরূপ সুন্দর চিত্র ফুটে ওঠে, ঠিক তেমনি অভূতপূর্ব অবর্ণনীয় এক নৈশ পরিবেশ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম। কোথাও কিছু নেই, চারিদিক অন্ধকার। কেবলমাত্র একটা সরু কাঁচা রাঙা মাটির রাস্তা আঁকা বাঁকা ভাবে ময়াল সাপের মতন সামনের দিকে এগিয়ে গিয়েছে। বহু দূরে ফেলে আসা গ্রাম ক্রমে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে হতে এক সময় তা অদৃশ্য হয়ে গেল। রাস্তার দুই ধারে বর্তমানে শুধুই ফাঁকা মাঠ আর মাঠ। ধুধু জনমানবহীন প্রান্তর ছাড়া আর কিছুই নজরে পড়ে না। কোনো গ্রাম কিংবা মানুষজনের বসতির সামান্যতম নিদর্শনও সেথায় নেই। সাক্ষাৎ যেন আমরা কোনো এক মৃত্যু বুড়ির মধ্যে প্রবেশ করেছি। সেখানে জীবন্ত প্রাণ নেই বললেই হয়তো চলে। মাঘ মাসের মতো কনকনে ঠান্ডা জলো বাতাস যেন সমগ্র তল্লাট জুড়ে বারবার একাধিকবার পাক খাচ্ছে, ভয়ানক কোনো অশনি সংকেতে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশ থেকে সম্পূর্ণরূপে মেঘ কাটেনি।
কালো গালিচার মতন গোটা আকাশটায় একটাও নক্ষত্রও নেই। কেবলমাত্র কাস্তের বাঁকা ফলার মতন সামান্য এক ফালি হলদেটে চাঁদ উঠেছে। তবে সেই চাঁদকে ঘিরে রেখেছে চাপ চাপ কৃষ্ণবর্ণের মেঘের দল। বুঝতে পারলাম আজ আমাদের কপালে বড়ই দুর্ভোগ লেখা রয়েছে। হয়তো আবার কিছুটা সময়ের মধ্যেই আবার ঝড় বৃষ্টি আরম্ভ হবে। চারিদিক থেকে এবার যাবতীয় নীরবতা ভঙ্গ করে ভেসে আসতে লাগলো ঝিঁঝি পোকার একটানা কর্কশ বিরামহীন কলতান। জল জমা ছোট ছোট জলাশয়ের নিকটবর্তী কচু বনের মধ্যে থেকে উঠে আসছে ব্যাঙের গ্যাঙর গ্যাঙর ডাক। দু একটা জোনাকি পোকা তাদের ক্ষুদ্র মৃদু সোনালি আলোকে সম্বল করে যত্রতত্র উড়ে বেড়াচ্ছে। কেবলমাত্র আমাদের গরুর গাড়িটা হেলে দুলে মন্থর গতিতে এগিয়ে চলল সেই রাস্তা ধরে, যেন অজানার কোনো পাড়ি দেশে। এ পথের বুঝি অন্ত নেই, কোনো নির্দিষ্ট গন্তব্যও নেই। আমাদের মনে হলো গরুর গাড়িটা যেন কোনো মায়াবী পরিবেশের মধ্যে দিয়েই যাচ্ছে। সহসা নাকে এসে ঠেকলো মিষ্টি চেনা জানা গণ্ডির বাইরে থাকা কোনো বুনো ফুলের গন্ধ। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা বিশাল বড় বড় খেজুর গাছগুলো কেমন যেন এই আদি ভৌতিক অন্ধকারাচ্ছন্ন পরিবেশে সশস্ত্র প্রহরীর ন্যায় ঊর্ধ্ব গগনের বানে মুখ তুলে তাকিয়ে রয়েছে অপরিসীম অপেক্ষায়। বাইরে থেকে বিশ্রাম ঘরের ভিতরে হুড়মুড়িয়ে ঢুকে এলো ঠান্ডা বাতাস। সেই বাতাসের কারণে ঘরের মধ্যে জ্বলতে থাকা মশালের আলোটা তিরতির করে দুইবার কেঁপে উঠল। সবুজ খোলা দরজা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখল এখনো এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। চারপাশের মধ্যে অন্ধকারের পরিমাণ এতটাই বেশি যেন মনে হয় কেউ ওপর থেকে আস্ত এক দোয়াত কালি ঢেলে দিয়েছে, যার কারণে এই বিপুল তিমিরাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়েছে। অবশ্য মাঝে মধ্যে সামান্য কিছুটা সময়ের জন্য সাদাটে উজ্জ্বল আলোর ছটায় ভরে উঠেছে দিক বিদিক। কান ফাটানো শব্দে বজ্রপাত ঘটছে কাছে পিঠে কোথাও। সবুজের সারা শরীরের প্রতিটা লোমকূপ খাঁড়া হয়ে উঠল একটি একটি করে। এমন ভরা বর্ষার এক রাতে আস্ত একটি শ্মশানে বসে মৃতদেহের সম্মুখে এমন ভূতের গল্প শোনার মধ্যে যে লোমহর্ষক রোমাঞ্চকর ব্যাপারটা রয়েছে তা এর আগে কোনোদিন উপলব্ধি করতে পারেনি সে। সবুজ পুনরায় আবার মনোনিবেশ করল কালু ডোমের বলা গল্প শোনার প্রতি। আমার আশঙ্কাই বাস্তবায়িত হলো। মাত্র আর কিছুটা পথ এগোতেই পুনরায় আবার ফের নতুন উদ্যোগে জোরালো বাতাস বইতে শুরু করলো। আমি গাড়ির চালককে বললাম, আশেপাশে কোথাও মাথা গোজার মতন ঠাঁই দেখলে সে যেন গাড়িখানা সেখানে নিয়ে যায়, কারণ আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে চলেছে। আকাশের দিকে নজর যেতেই দেখলাম এতক্ষণ কাস্তের ফলার মতন যে চাঁদটা কোনো রকমে মুখ তুলে তাকিয়েছিল সে বর্তমানে তলিয়ে গিয়েছে জমাট কালো মেঘের ওপারে। রাস্তার ধারে একটি বিশাল বড় পরিত্যক্ত বাড়ি নজরে আসতেই চালক আমাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো যে সে সেইখানে গাড়িখানা নিয়ে যাবে কিনা। আমি আর অরবিন্দদা এক কথায় বললাম যে সে যেন এখনই সেই গরুর গাড়িটাকে ওদিকেই নিয়ে যায়। রাস্তা ছেড়ে আমাদের গাড়ি নামলো ওই কাঁচা মাটির পথের ওপর। তারপর সেই বিশাল পরিত্যক্ত ভগ্নপ্রায় বাংলো গোছের বাড়িটির দিকে এগিয়ে গেল। নিকষ অন্ধকারের মধ্যে বাইরে থেকে বাড়িটিকে এক ঝলক দেখেই মনে হলো শতাব্দী প্রাচীন কোনো অভিশাপ যেন মাথা তুলে কোনো রকমে দাঁড়িয়ে আছে। এই একেবারেই নড়বড়ে অবস্থা। তবে আমরা বিশেষ কিছু ভাবনা চিন্তা না করেই সেই বাড়ির মধ্যে গিয়ে প্রবেশ করেছিলাম। আসলে ভাবনা চিন্তা করার মতন অবসর সময় সেই মুহূর্তে আমাদের হাতে ছিল না। সেই পরিত্যক্ত ভাঙা বাড়ির ভেতরেই আমরা ঢুকে গেলাম। গরুর গাড়ির চালক গরু দুটিকে খুলে নিয়ে সেও ভিতরে ঢুকে এলো। বাড়িটির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ঝমঝম করে বৃষ্টি নামলো।
ঈশ্বরের কাছে ধন্যবাদ জানালাম অন্তত এমন নিরিবিলি জনশূন্য পরিবেশে একটি মাথা গোজার মতন ঠাঁই দেওয়ার জন্য। তা না হলে এই গভীর রাতে বৃষ্টির ঠান্ডা জলে ভিজলে আমাদের সকলেরই শরীর খারাপই করত। কিন্তু তখন কি আর জানতাম যে আমরা কিছুক্ষণের মধ্যেই ঠিক কি সাংঘাতিক অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছি। বাংলো বাড়িটার অবস্থা দেখেই বুঝতে পেরেছিলাম যে এই বাড়িতে আজ বহু বছর কোনো মানুষেরই পা পড়েনি। গোটা বাড়ির বিভিন্ন অংশ জুড়ে বড় বড় মাকড়সার ঝুল আর চামচিকির বাসা ছিল। হঠাৎ করে অনেক বছর পর মানুষের প্রবেশে বেশ কিছু চামচিকি খানিকটা বিরক্ত হয়ে কিচকিচ শব্দ করতে করতে বৃষ্টির মধ্যেই যেন কোথায় উড়ে গেল। সেই পরিত্যক্ত বাংলো বাড়ির মধ্যে প্রবেশ করার পর থেকেই একটা অস্বাভাবিক গন্ধ আমার নাসারন্ধ্র হয়ে দেহের অভ্যন্তরে প্রবেশ করছিল বটে, কিন্তু তখনই আমি বিষয়টাকে অতটা গুরুত্ব দিলাম না। মনে মনে ভাবলাম এতদিন আগের পরিত্যক্ত পুরনো এক বাড়িতে এইরকম গন্ধ থাকা খুবই স্বাভাবিক এক বিষয়। আঙুলের সামান্য ঝলকানিতে সিগারেটের মধ্যে জমতে থাকা সবটুকু ছাই ঝেড়ে ফেলল কালুডোম। সবুজ তার চোখ মুখের অভিব্যক্তি দেখেই পরিষ্কার বুঝতে পারল যে সিগারেটখানি তার অত্যন্ত পছন্দ হয়েছে। পুনরায় সিগারেটে একটা লম্বা টান দিয়ে সে আবার বলতে আরম্ভ করল। প্রকৃতির অবস্থা দেখে বুঝলাম সেই রাতে হয়তো আর এই প্রাকৃতিক দুর্যোগ থামবে না। অগত্যা আমরা নিজেদের মতন করেই একটু পরিষ্কার জায়গা দেখে বসলাম। তবে আমার মনের মধ্যে খানিকটা ভয়ও কাজ করছিল। না না, ওই ভূত প্রেত কিংবা ওই অশরীরী এই সমস্ত বিষয়ের ভয় নয়। তোমাদের তো আগেই বলেছি আমি বরাবরই তো সাহসী মানুষ। এই সমস্ত বিষয়ে আমার অন্তরে বিন্দুমাত্র ভীতিও জন্ম নেয় না। আমার ভয় হলো ওই চোর ডাকাতের কথা ভেবে। বিবাহের উপহার স্বরূপ অরবিন্দুদার সাথে বেশ কিছু মূল্যবান জিনিস ছিল, তাছাড়াও আমাদের সাথে ছিল টাকা। তাই জন্য আমি একটা শক্ত মোটা লাঠি হাতের কাছে পেয়ে তার নিজের কাছেই সামলে রাখলাম। কিন্তু হঠাৎ করেই আমাদের তিনজনের চোখে কেমন যেন ঘুম নেমে এলো। অরবিন্দুদা এবং গরুর গাড়ির চালক ঘুমিয়ে পড়ল প্রথমে। আমার ততক্ষণে চোখ ঢুলু ঢুলু হয়ে পড়েছে। কিছুতেই যেন আর দু চোখের পাতা খুলে রাখতে পারছি না। আমি বুঝতে পারছিলাম যে এখন এই অবস্থায় এরকম সম্পূর্ণ একটা অচেনা পরিবেশে আমাদের তিনজনের একসাথে ঘুমিয়ে পড়াটা একেবারেই সঠিক কাজ হবে না। তাই আমাকে যেভাবেই হোক জেগে থাকতে হবে। কিন্তু পারলাম না। কি যেন এক মন্ত্র বলে কে যেন আমাদের ঘুম পাড়িয়ে দিল। দু চোখের সামনের দৃশ্যপট একটু একটু করে ঝাপসা হয়ে গেল। ঘুমের ঘোরে তলিয়ে গেলাম আমিও। এরপর কি হলো? প্রশ্নটা করল সবুজ। সবুজের প্রশ্নের উত্তরে কালুডোম বলল, রাত ভোর আমি একটা স্বপ্ন দেখলাম। তবে বিশ্বাস করো, সেটা স্বপ্ন নাকি অন্য কিছু ছিল তা সঠিকভাবে তখনই বুঝতে পারলাম না। কোনো স্বপ্ন যে এতটা জীবন্ত, এতটা বাস্তবের মতো হতে পারে তা অন্তত আমার জানা নেই। ঘুমের ঘোরেই অবচেতন মনে আমি দেখলাম বিভৎস এক নারকীয় দৃশ্য। সেই দৃশ্য যে কোনো মানুষের বুকের ভেতর হৃদস্পন্দনের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। স্বপ্নে দেখলাম এক বিশাল বড় বাড়ির মধ্যে বসবাসকারী একটি পরিবারের সদস্যদের একদল ডাকাত তাদের সর্বস্ব লুটে নিয়ে কি বিভৎসভাবেই না হত্যা করলো। কি বলছেন আপনি? আপনি স্বপ্নের মাধ্যমে এক ডাকাতির দৃশ্য দেখলেন? সবুজ সেনের এই প্রশ্নে এবার খানিকটা চটে গেল কালুডোম। বেশ মেজাজের সাথে উঁচু গলা করেছে বলল, বললাম না সেটা দুঃস্বপ্ন ছিল না, সেটা অন্য কিছু ছিল।
স্বপ্ন কি কখনো এত স্পষ্ট আর এত বাস্তবের মতো হয় নাকি? সবুজ আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু চায়ের দোকানদার রতনদা তার হাতখানি চেপে ধরে তাকে ইশারায় চুপ করতে বলল। তাই সে আর কিছুটি বলল না। কালুরম নিজে থেকেই বলতে লাগলো সেই দুঃস্বপ্নের কথা। আমি দেখলাম একটি বাড়ির মধ্যে বেশ আনন্দ মজায় ব্যস্ত রয়েছে কয়েকজন মানুষ। তবে সেই সমস্ত দৃশ্য কেমন যেন অন্ধকারাচ্ছন্ন লাগলো। বহু চেষ্টা করে খুব নিখুঁতভাবে দেখার পর আমি বুঝতে পারলাম এই বাড়িটাকে আমি যেন আগেও কোথাও দেখেছি। এই বাড়ির প্রতিটা দেওয়াল, প্রতিটা ঘর যেন আমার খুব পরিচিত, কিন্তু কোথায় যে দেখেছি তা কিছুতেই মনে করতে পারলাম না। সে যাই হোক, এর পরের ঘটনা বলি। সেই সমস্ত মানুষেরা আনন্দ মজা করেই সময় কাটাচ্ছিল নিজেদের মধ্যেই। সেই দলটির মধ্যে বিভিন্ন বয়সের নারী পুরুষ ছিল, কিন্তু হঠাৎ করেই ঘটল সেই ভয়ানক দুর্ঘটনা। বাড়ির বিশাল বড় দরজা হুড়মুড় করে সশব্দে আঁচড়ে পড়ল ঘরের মেঝেতে। হাড়ে রে 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 করে রক্ত জল করা হুঙ্কার ধ্বনি দিয়ে বিশাল বিশাল শানিত ধারালো চকচকে অস্ত্র হাতে নিয়ে ঘরের ভেতর ঢুকে এলো একদল মানুষ। তবে তাদের চেহারা ছিল আরো ভয়ানক। কুচকুচে কালো গায়ের রং, যেন গায়ে আলকাতরা মেখে এসেছে তারা। চোখগুলো জবা ফুলের মতন টকটকে লাল, ঝাঁকড়া ঝাঁকড়া মাথা ভর্তি চুল, কপালে রক্ত কুমকুমের তিলক, মাথায় লাল পেটি বাঁধা, কানে বড় বড় মাকড়ি দুল। ঘর মাত্র তাদের শরীর চকচক করছে। খুব সহজেই বোঝা যায় তারা আসলে ডাকাত। পরিবারের ছোট সদস্যরা অত্যন্ত ভয় পেয়ে ঢুকে পড়ল ঘরের ভেতর। এরপর শুরু হলো লুণ্ঠন। সেই বাড়ির মধ্যে থাকা যাবতীয় যা কিছু মূল্যবান জিনিস ছিল, তার সাথে যত সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু তারা নিজেদের ঝোলার ভেতরে ভরল। কিন্তু এখানেই শেষ নয়। এরপর তারা তাদের হাতে সেই ধারালো অস্ত্রগুলি দিয়ে ছিন্ন ভিন্ন করে দিল ওই সমস্ত মানুষদের। ডাকাতের দল এতটাই নিষ্ঠুর নির্মম ছিল যে ঘরের ভেতর তক্তার তলা থেকে টেনে বের করে আনলো লুকিয়ে থাকা ছোট ছোট দুটো বালক বালিকাকেও। তাদের ধর থেকে মুন্ডুখানা আলাদা করে দিয়ে মহা আনন্দের অট্ট হাসি হাসতে হাসতে তারা চলে গেল ঘর ছেড়ে। গোটা ঘর জুড়ে পড়ে রইল কেবলমাত্র একাধিক মানুষের ছিন্ন ভিন্ন ক্ষত বিক্ষত প্রাণহীন মৃতদেহ। গোটা বাড়ি যেন রক্তে ভেসে যেতে লাগলো। এই ছিল সেই দুঃস্বপ্ন। পরের দিন সকালবেলায় সবার প্রথমে আমারই ঘুম ভেঙেছিল। আমি ধীরে ধীরে উঠলাম। তারপর উঠল অরবিন্দদা এবং গাড়ির চালক। ততক্ষণে আকাশ পুরোপুরি মেঘমুক্ত হয়ে গিয়েছে। ঝলমলে আলোয় চারিদিক পরিপূর্ণ। তবে যে জিনিসটা আমি লক্ষ্য করলাম তা হলো অরবিন্দদা এবং গরুর গাড়ির চালক, তাদের দুজনেরই মুখ কেমন যেন থমথমে, কেমন যেন বিষণ্ণ। হঠাৎ করে তাদের কি হলো এই কথা জিজ্ঞাসা করতেই তারা যা বলেছিল তা শুনে আমার গোটা গায়ে কাঁটা দিয়ে উঠল। অরবিন্দদা এবং চালক বলল ওরাও নাকি ওই একই ঘটনার দৃশ্য কাল ঘুমন্ত অবস্থায় দেখেছে। আমার সর্বশরীরে কেমন যেন শিহরণ জেগে উঠল। একই স্বপ্ন একসাথে তিনজন মানুষ কিভাবেই বা দেখতে পারে? এটা কি আদেও স্বপ্ন নাকি অন্য কিছু? এই প্রশ্নের উত্তর আমি পেয়েছিলাম তেলুয়া গ্রামের সেই বনেদি বাড়িতে আসার পর। বর্তমানে শ্মশানের বিশ্রাম ঘরের মধ্যে এতটাই নীরবতা বিরাজ করছিল যে কোথাও যদি সামান্য একটা ছুঁচ পড়ে তাহলেও ওই আওয়াজ বুঝি ঝনঝন করে উঠবে। কালুরম এবার বলল তার কাহিনীর একেবারে শেষের অংশটুকু। তেলুয়া গ্রামে অরবিন্দদার আত্মীয়ের বাড়িতে পৌঁছে আসতে আমাদের বেশি বিলম্ব হওয়ায়
প্রকৃত কারণ বলা মাত্রই তারা আমাদের জানিয়েছিল যে ওই বাংলো বাড়িটি নাকি কয়েক যুগ আগেও সম্পূর্ণভাবেই স্বাভাবিক ছিল, এরকম পরিত্যক্ত দশা তার ছিল না। ওই বাংলো বাড়িটি ছিল কলকাতা শহরে নামি এক ব্যবসায়ী পরিবারের। বছরের মাঝে মধ্যেই কেবলমাত্র কিছুদিনের জন্য শহর ছেড়ে বাইরে সময় কাটাতো তারা। এখানে আসতো সপরিবারে ঠিকই, তবে সেইবারও ঠিক এরকম ভাবেই তারা এসেছিল পরিবারের সকল সদস্যদের সাথে নিয়েই। কিন্তু তারা কি আর তখন জানতো যে এই স্থানে একদল ডাকাতের ভয়ানক রকমের উপদ্রব শুরু হয়েছে? ডাকাতেরাও তককে তককেই ছিল। তারা জানতো এই ব্যবসায়ী পরিবারটির সাথে অনেক অর্থ দামি মূল্যবান জিনিসপত্র রয়েছে, কিন্তু তারা এতটাই নিষ্ঠুর ছিল যে সব কিছু লুণ্ঠন করার পরেও বাঁচতে দিল না কাউকে। গোটা জায়গাটা একেবারে রক্তে যেন গঙ্গা বয়ে গিয়েছিল। অত মানুষের মৃতদেহ একসাথে দেখা চারটিখানি কথা নয়, তার উপরে আবার ওই ছোট্ট ছোট্ট দুটো বালক বালিকার নৃশংস মরদেহ, সব মিলিয়ে সে এক ভয়ানক সাংঘাতিক ঘটনা। কিন্তু এরপরই যা ঘটলো তা হলো ওই ডাকাত দলটির একজনও বাঁচেনি। পরের দিন রাতেই তারা সকলেই মারা গেল অজানা কোনো কারণে। এরপর থেকেই আমাদের এখানকার স্থানীয় বহু মানুষই ওই বাংলোর মধ্যে ডাকাত দলের কবলে পড়ে মৃত সেই বনেদি পরিবারের আত্মাদের উপস্থিতি টের পেয়েছে একাধিকবার। আমাদের স্থানীয় মানুষদের ধারণা যে ওই সকল আত্মারাই ডাকাত দলটিকে শেষ করে দিয়েছিল, এবং আজও প্রতি রাতে তাদের অতৃপ্ত আত্মারা নেমে আসে ওই পুতুড়ে বাংলোয়, নিজেদের মতো সময় কাটায়। আর যে সমস্ত মানুষেরা রাতের বেলায় ওই বাংলোর মধ্যে গিয়ে উপস্থিত হয় তাদের কোনো ক্ষতি করে না, কেবলমাত্র নিজেদের নির্মম পরিণতির কথা খানিকটা দুঃস্বপ্নের মতো করে দেখায়। সব কথা শুনে আমাদের তিনজনেরই বিস্ময়ের কোনো শেষ ছিল না। কি জানি, আজও হয়তো সেই পরিত্যক্ত ভাঙা বড় বাংলোটি এখনো দাঁড়িয়ে আছে তার ওই নড়বড়ে কঙ্কাল ছাড় চেহারা নিয়ে। হয়তো এখনো প্রতি রাতে গোটা একটা পরিবারের সকল অতৃপ্ত আত্মারা মহাকাশ থেকে নেমে আসে, আবার দিনের আলোর ফোটার সাথে সাথেই মিলিয়ে যায়। সমস্ত কথা শোনার পর আমি বুঝতে পেরেছিলাম যে সেই বাড়িটাকে কেন আমার এত চেনা চেনা পরিচিত বলেই মনে হয়েছিল। কারণ যে বড় বাংলোর মধ্যে আমরা গিয়েছিলাম সেটি ছিল ওই বাড়িটি, তবে বাড়িটির অবস্থা বেগতিক হয়ে পড়ার কারণে আমি সঠিকভাবে মিলিয়ে উঠতে পারিনি প্রথম দিকে। আজ তোমাদের এই ঘটনা বলার পেছনে আমার একটাই কারণ, তা হলো সকল অশরীরী মানেই যে মানুষের জন্য অত্যন্ত খারাপ, অত্যন্ত ভয়ানক কিংবা প্রাণঘাতী তা কিন্তু নয়। কিছু কিছু প্রেতাত্মা মানুষের কোনো ক্ষতি করে না। আমাদের মানব জাতির মধ্যে যেমন ভালো মন্দের প্রকারভেদ রয়েছে, অতৃপ্ত আত্মাদের মধ্যেও ঠিক তেমনই ভেদাভেদ রয়েছে। তাই প্রেতাত্মা মানেই যে খুব সাংঘাতিক হবে সেটা সব ক্ষেত্রেও কিন্তু বলা মোটেই উচিত নয়। কালুডোমের মুখ থেকে সকলে এই ঘটনার কথা শুনে পুরোপুরি মুগ্ধ হয়ে গেছিল। বেশ কিছুটা সময় সেভাবে বসে থাকার পর বৃষ্টি থামলে গ্রাম প্রধানের মৃতদেহ সৎকার করে তারা বাড়ির পথে হাঁটা দিল ঠিকই, কিন্তু সবুজ সেনের মনের মধ্যে একটা অদ্ভুত কৌতূহলের জায়গা সৃষ্টি হলো। তার ইচ্ছে হলো মাঝে মধ্যেই এই রকম রবিবারের সন্ধ্যায় শ্মশানে এসে একটা আধটা ঘটনার কথা শুনলে নেহাত মন্দ হয় না। সবুজ সিদ্ধান্ত নিল পরের রবিবারে সে আরেকটি বার আসবে এই শ্মশানের মধ্যে, তবে এবার আর কোনো মৃতদেহ সৎকারের জন্য নয়, বরং